নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে? এটা কিন্তু আমি তোমাদের কাছে আশা করি। ঠিক আছে? আমি জানি তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট এবং তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করছো। ওকে, তো চলো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? দেখো, প্রথমে বোর্ডে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ। আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের ফল, ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। আগের দিন আমরা পড়েছিলাম তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। আর আজকে পড়বো ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের ফল, তার ফলে কি কি ঘটে, আমাদের কি কি সুবিধা হয়, সেগুলো জানবো। ওকে, তড়িৎ প্রবাহের ফল বা ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। ওকে। ওকে, তো তোমাদের বলি, ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই যে যদি এই টপিকে তোমাদের ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন আসে মনে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে চ্যাট বক্স কিন্তু অবশ্যই জানো। ঠিক আছে? কমেন্ট করে হোক বা তোমাদের টিচার্সদেরকে বলবে, তারা আমাদেরকে কিন্তু বলবে, বলে দেবেন, এবং আমি কি করব, তোমাকে সেগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো, তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। ওকে, চলো। তো এরপর আমরা প্রথমেই বোর্ডে দেখতে পাচ্ছি লেখা আছে একটা মহান উক্তি। বাণীটা কি? উক্তিটি কি? ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সান। কি বলছে? ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। কে কে লিখেছেন এটা? এপিজে আব্দুল কালাম। এটা তিনি বলেছেন। আরেকবার পড়ি। ইফ ইউ want to shine like a sun, first burn like a sun. এপিজে আব্দুল কালাম। এর মানে কি? এর অর্থ কি? কেনই বা তিনি এই উক্তিটা করেছেন? এর ভেতরে কি ভাব আছে? ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব। তো বলছে, এখানে সূর্য অর্থাৎ সানকে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। হেয়ার দ্য সান ইজ ইউজড অ্যাজ এ সিম্বল অফ কিসের? আলো, জ্ঞান, শক্তি ও সাফল্যের প্রতীক হিসাবে। লাইট, নলেজ, এনার্জি অ্যান্ড সাকসেস। ওকে। সূর্য প্রতিদিন নিজেকে জ্বালিয়ে পৃথিবীকে আলো ও উষ্ণতা দেয়। দ্য সান বার্নস ইটসেলফ এভরি ডে টু গিভ লাইট অ্যান্ড ওয়ার্মথ টু দ্য আর্থ। ঠিক আছে? এরপর এই বাণীটার, এই যে বাণীটার আমরা যে অর্থ, যেটা এর মিনিং, সেটা একটু জেনে নিই। বলছে যে ব্যক্তি জীবনে বড় হতে চায়, সমাজে আলো দিতে চায় অর্থাৎ সমাজের কল্যাণ করতে চায়, সাফল্যের উচ্চ শিখরে উঠতে চায় অর্থাৎ সাকসেস হতে চায়, তাকে আগে প্রচন্ড পরিশ্রম, কষ্ট, ত্যাগ ও সংগ্রাম সহ্য করতে হবে। বুঝতে পারছো? হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে হবে, কষ্ট পেতে হবে, ত্যাগ এবং সংগ্রাম সহ্য করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন সূর্য তার নিজস্ব তাপ ও দহন সহ্য করেই পৃথিবীতে আলো ছড়ায়, তেমনি মানুষকেও নিজের কষ্টকে সহ্য করে সামনে এগোতে হবে। একটু ইংরেজিতে বলে দিই। এনিওয়ান হু ওয়ান্টস টু অ্যাচিভ গ্রেটনেস, স্প্রেড লাইট ইন সোসাইটি or reach the peak of success must go through hard work, struggles, sacrifices, and pain. Just as the sun endures its own heat and burning to shine, a person must also endure difficulties and hardships to move forward in life. বুঝলাম? একদমই তাই। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে আমরা এই বাণীটি থেকে, উক্তিটি থেকে আমরা শিখতে পারলাম যে সহজে বড় কিছু অর্জন করা যায় না। যত বড় লক্ষ্য তত বেশি ত্যাগ স্বীকার করতে হয়, এবং কষ্ট, ধৈর্য ও অধ্যবসায় ছাড়া সফলতা অসম্ভব।
Nothing great can be achieved easily. The bigger the goal, the greater the sacrifice. Without hard work, patience, and perseverance, perseverance, success is impossible. ওকে, উদাহরণ দিয়ে বলি দুটো। যেমন প্রথম উদাহরণ হচ্ছে, একজন মেধাবী ছাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে বছরের পর বছর কঠিন পরিশ্রম করতে হয়, একদিনই তো হয়ে যায় না, তাই না? কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার এবং যে কোনো কিছু হতে চায় না কেন, তার জন্য কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, কষ্ট সহ্য করতে হয়, তাই না? এটাই বলতে চাইছে। A student who dreams of becoming a doctor and engineer must study and work hard for years. 2 নম্বর বলছে, একজন শিল্পীকে মানুষের মনে স্থান করে নিতে দীর্ঘদিন সাধনা, ব্যর্থতা ও কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। An artist must go through years of practice, failure and struggle to gain recognition in people's hearts. তাই এখানে বলা হয়েছে যে সূর্যের মতো আলো ছড়াতে চায়, তাকে আগে সূর্যের মতো উঠতে হবে। এটার বাংলা মানে, যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে যাও, সূর্যের মতো চকচক করতে যাও, উজ্জ্বল হতে যাও, তাহলে তোমাকে আগে কি করতে হবে? তাহলে তোমাকে আগে সূর্যের মতো জ্বলতে হবে, পুড়তে হবে। If someone wants to shine like the sun, they must first burn like the sun. ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। তো এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে যাব। আমাদের মেন টপিক কি? তড়িৎ প্রবাহের ফল। ওকে, ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। চলো আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে আজকে আমাদের এই টপিকটা খুব সুন্দরভাবে বুঝে নেব। দেখো, তোমরা এখানে আশা করছি দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো তো? এই দেখো, এখানে কি রয়েছে লেখা? লেখা আছে তড়িৎ প্রবাহের ফল, ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এটাই আজকে আমাদের টপিক, তাই তো? একদমই তাই। তো চলো, তড়িৎ প্রবাহের ফল জানার আগে আগের ক্লাসে পড়েছিলাম যে তড়িৎ প্রবাহ কি, সেটা একটু বলার চেষ্টা করো দেখি তো। দেখি কে কে বলতে পারছো যে তড়িৎ প্রবাহ কি। বলছে, আমি বলে দিই শোনো, মনে করিয়ে দিই তোমাদের। তড়িৎ প্রবাহ হলো ইলেকট্রনের স্রোত, যা একটি পরিবাহীর মধ্যে দিয়ে চলে। পরিবাহী বলতে তার, তামার তার, ঠিক আছে, এগুলো জল, এগুলো পরিবাহী, তাই না? এর মধ্যে দিয়ে যেতে পারে। এই তড়িৎ প্রবাহ বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি করে, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই কি কি গুরুত্বপূর্ণ, কি কি আমাদের প্রভাব পড়ছে আমাদের উপর এই তড়িৎ প্রবাহের, সেগুলো আজকে আমরা জানবো। ওকে, তো বলছে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস দ্যাট মুভস থ্রু এ কন্ডাক্টর। This electric current creates various effects which are very important in our daily lives. ওকে, তো চলো এরপর জানি তড়িৎ প্রবাহের ফল, ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে প্রথমে কি জানবো? তাপীয় প্রভাব। প্রথমে জানবো তাপীয় প্রভাব, হিটিং ইফেক্ট। দেখো এখানে তোমরা অনেক কটা ছবি দেখতে পাচ্ছো, ঠিক আছে? ছবিগুলোকে আমি তোমাদের বোঝাবো, তার আগে বলি যে এই তাপীয় প্রভাব কি বা হিটিং ইফেক্ট কি জিনিসটা। মানে তড়িৎ প্রবাহের ফলে কিভাবে তাপ উৎপন্ন হয়, খুব সহজ ভাষায় বলতে গেলে তড়িৎ প্রবাহের ফলে কিভাবে তাপ উৎপন্ন হয়। বলছে, যখন কোনো পরিবাহী তারের তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন সেই তার গরম হয়ে যায়। এর কারণ হলো ইলেকট্রন গুলো চলতে গিয়ে তাদের অণুগুলোর সাথে সংঘর্ষ করে। অর্থাৎ তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছে, তখন কি করছে, তারের ভিতরে কণা আছে, সেই কণাগুলো ইলেকট্রনের সাথে ঘষা খাচ্ছে, আর ঘষা খেলে কি তৈরি হয়? তাপ, হিট উৎপন্ন হয়। ওকে, ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা জানতে পারলাম। আর একবার বলে দিই শোনো, যখন কোনো পরিবাহী তারে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন সেই তার গরম হয়ে যায়। এর কারণ হলো ইলেকট্রন গুলো চলতে গিয়ে তারের অণুগুলোর সাথে সংঘর্ষ করে, ফলে তাপ উৎপন্ন হয়।
When an electric current is passed through a conductive wire, the wire becomes hot. This is because the electrons collide with their molecules as they move, resulting in heat generation. বুঝলাম? ওকে, এরপর আমরা উদাহরণগুলো দেখে নেবো। দেখো এখানে তোমরা চারটে ছবি দেখতে পাচ্ছ, তাই না? একদমই তাই। তো দেখো প্রথমে রয়েছে একটা ইলেকট্রিক হিটার। এই যে এই ছবিটা, এটা হচ্ছে ইলেকট্রিক হিটার। এটা এটা কিসে কাজে লাগে বলো তো? শীতকালে ঘর গরম করার জন্য কাজে লাগে। যেমন আমরা গরমকালে এসি দিয়ে ঘর ঠান্ডা করি, ঠিক এটাও শীতকালে ঘরকে গরম করে। ইলেকট্রিক হিটার এটা কিসের সাহায্যে চলে? চলে তড়িৎ কারেন্টের সাহায্যে চলে। ঠিক আছে, এই কারণে বলছে যে এই তড়িৎ পাঠিয়ে কিন্তু আমরা তাপ উৎপন্ন করতে পারছি। রুমটা গরম হয়ে যাচ্ছে, তাহলে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? খুব সহজ, একদমই তাই। তারপর দেখো, তারপর বলছে ইলেকট্রিক আয়রন বা ইস্ত্রি। ইস্ত্রি তোমরা সবাই দেখেছো বা ব্যবহারও করেছো। কি হয় যে ইলেকট্রিকের তারটাকে, সরি, আয়রনের তারটাকে আমরা কি করি, ইস্ত্রির তারটাকে বোর্ডে গুঁজে দিয়ে সুইচ দিলেই কি হয়, আয়রনটা গরম হয়ে যায় এবং সেটা দিয়ে আমরা জামা কাপড় কি করতে পারি, জামা কাপড় ইস্ত্রি করতে পারি আয়রন দিয়ে। তাহলে গরম হয়ে যাচ্ছে, তাহলে এটাতেও তাপ উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে। তাহলে এটাও তড়িতের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, এটার একটা উদাহরণ। নেক্সট দেখি জল গরম করা কেটলি, কেটেল। দেখো জল চা কিভাবে করা হয়, এটারও একটা তার হয়, সেই তারটাকে গুঁজে দিলেই ইলেকট্রিক বোর্ডে কি হবে, জল থাকলে জল গরম হবে, চা থাকলে চা গরম হবে, কফি থাকলে কফি করা হবে, যা খুশি এখানে কিন্তু করা হবে, তাই না? তাহলে এখানেও কিন্তু কি গরম হচ্ছে, জল গরম হচ্ছে, হিট তৈরি হচ্ছে কিভাবে, তড়িতের সাহায্যে। তাহলে এটাও কিন্তু একটা কি না, তড়িতের ফলে তাপের যে উৎপন্ন হয় তার একটা উদাহরণ। এরপর তোমরা অনেকে এই জিনিসটা দেখে থাকবে না, অনেকেই দেখোনি। এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ফিউজ তার। ওকে, এটা কিসের জন্য ব্যবহার হয়? যখন বেশি তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে, ফলে এটি গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে। ঠিক আছে, এর ভিতরে আরো ফাংশন আছে। তো কি হয় যখন বেশি পরিমাণে তড়িৎ চলে যায়, যে পরিমাণ যাওয়া দরকার তার থেকে বেশি চলে যায়, ধরো একটা টিভি চলছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট তড়িতে, এবার বেশি তড়িৎ প্রবাহ হয়ে গেল, কি হবে, টিভিটা পুড়ে যাবে বা লাইটটা ফ্রিজটা পুড়ে যাবে। এই ফিউজ কি করে, ফিউজ সেই জিনিসটা হতে দেয় না, ঠিক আছে, সেটাকে থেকে রক্ষা করে, সেই ফ্রিজ টিভি এগুলো পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানেও, এবং কেমন ভাবে রক্ষা করে, এর ভেতরে একটা জিনিস থাকে সেটা গলে যায়, তাপ উৎপন্ন হয় এবং গলে যায়, তাহলে এখানেও কিন্তু কি হিট বা তাপ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলাম তো? একদমই তাই। এরপর আমরা দেখবো এর উপকারিতা কি, এদের তাপ হচ্ছে, তড়িতের তাপ উৎপন্ন হলে উপকারিতা কি, রান্নায় ও কাপড় রান্না করতে পারছি এই কেটলির সাহায্যে। তারপরে কি, কাপড় ইস্ত্রি করতে পারছি আয়রনের সাহায্যে। তারপরে ওভারলোড হলে ফিউজ গুলো গিয়ে আগুন লাগা থেকে রক্ষা করছে। তাহলে এই উপকারগুলো কিন্তু আমাদের পাচ্ছি। ঠিক আছে, এরপর পরে নেক্সট আমরা দেখবো চৌম্বকীয় প্রভাব, ম্যাগনেটিক ইফেক্ট। দেখো চৌম্বকীয় প্রভাব কি, তো যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালালে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, তোমরা আগে দেখেছো। ঠিক আছে, তোমরা জানো যে কি হয়, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার আশেপাশে কিন্তু কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ওই জন্য টিভির সামনে বড় কোনো চুম্বক নিয়ে গেলে কিন্তু টিভিটা বন্ধ হয়ে যাবে বা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কারণে বলে ইলেকট্রিক যন্ত্রের সামনে কিন্তু বড় চুম্বক নিয়ে যেতে, নিয়ে যাওয়া উচিত নয়। ঠিক আছে, এই চৌম্বক শক্তি ব্যবহার করে অনেক যন্ত্র তৈরি করা হয়েছে। When an electric current flows through a wire, a magnetic field is created around it. Many devices have been created using this magnetic energy. ওকে, উদাহরণগুলো দেখে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা, এইদিকে এই যেটা ইলেকট্রিক ঘন্টা, বেল, তাই না, যেটা স্কুল অফিস এগুলোতে থাকে এবং বাজে টাইমে টাইমে।
তাহলে এটা কি কিসের জন্য হচ্ছে? এর ভেতরে কিন্তু ম্যাগনেট আছে, চুম্বক আছে, চুম্বক ব্যবহার করা হয়েছে এর ভিতরে, তবে কিন্তু এই কলিং বেলটা বাজছে। ঠিক আছে, 2 নম্বর কি? ইলেকট্রোম্যাগনেট। এই যে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। দেখো এরকম কত বড় একটা ম্যাগনেট কি করছে, লোহাগুলোকে উপর দিকে তুলছে। দেখো এগুলো বন্দুক নাকি? হ্যাঁ, বন্দুকগুলোকে উপর দিকে তুলছে, তাই না? তাহলে এত ভারী, এরকম এগুলো কোথায়? ক্রেন ইউজ করা হয়, ক্রেনের সাহায্যে বড় বড় গাড়িকে চুম্বকের সাহায্যে তোলা হয় যখন অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে যায়, সেইভাবে। ঠিক আছে, ক্রেনে কিন্তু চুম্বকের এই ব্যবহার করা হয়, ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, তো এই ম্যাগনেটটাও কিন্তু তড়িৎ প্রবাহের ফলে সৃষ্টি হয়। তারপরে বলছে বৈদ্যুতিক মোটর। দেখো এই বৈদ্যুতিক মোটর তোমরা দেখে থাকবে এরকম। ঠিক আছে, জল তোলার কাজে, ঠিক আছে, কোন পুকুরে জল তুলছে সেখানে এই মোটর ব্যবহার করা হয়। তারপরে এই ফ্যান, ফ্রিজ, এগুলোতে কিন্তু ছোট ছোট মোটর থাকে, এই সেম জিনিসই। ঠিক আছে, এখানেও কিন্তু চুম্বকের ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ তড়িৎ প্রবাহের ফলে কিন্তু চৌম্বকীয় অর্থাৎ চুম্বকের প্রভাব কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। লাস্ট কি? স্পিকার বক্স। এই বক্সও কিন্তু চুম্বকের ব্যবহার হয়, যেখানে কি এই যে তড়িৎ শক্তিটা এখানে শব্দতে পরিণত হচ্ছে এই চুম্বকের সাহায্যে। বুঝতে পারলাম? এবং এর এর উপকারিতা গুলো কি কি? যন্ত্রপাতি চালাতে সাহায্য করতে, কত যন্ত্রপাতি দেখতে পেলে ট্রেনের সাহায্যে, ম্যাগনেট দিয়ে এই, কত ভারী ভারী লোহা তোলা হচ্ছে, মোটর চলছে, বক্স চলছে, তাই না? তারপরে চুম্বক তৈরি করে যা লোহা আকর্ষণ করতে পারে, দেখলে তোমরা। ঠিক আছে, এরপর আমরা দেখবো যে রাসায়নিক প্রভাব, কেমিক্যাল এফেক্টস দেখে নি। দেখো, তো তড়িৎ প্রবাহ যদি কোনো তরল পদার্থ দিয়ে পাঠানো হয়, সামথিং, ধরো কি জল, সাপোজ ধরো জল, তড়িৎ প্রবাহ যদি কোনো তরল পদার্থ জল পাঠানো হয়, তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এটিকে বলে তড়িৎ বিশ্লেষণ। দেখে বলে তড়িৎ বিশ্লেষণ। ইফ অ্যান ইলেকট্রিক কারেন্ট ইজ পাসড থ্রু এ লিকুইড, a chemical change occurs. This is called electrolysis, তড়িৎ বিশ্লেষণ। বুঝলে? সরি, এই বলছে উদাহরণগুলো আমরা জেনে নিই। উদাহরণগুলো বলছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, এখানে তোমরা একটা মেশিন দেখতে পাচ্ছ, কত বড় একটা মেশিন। এই মেশিনের সাহায্যে কি করা হয় বলো তো? কম দামি ধাতুর উপর সোনার বা রূপোর প্রলেপ দেওয়া হয়, এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এই মেশিন গুলোর সাহায্যে। ঠিক আছে, তাহলে এটা এখানে কিন্তু কিসের কি ব্যবহার করা হচ্ছে? কেমিক্যাল, রাসায়নিক প্রভাব, কেমিক্যাল ইফেক্টের ব্যবহার করে কিন্তু কম দামি ধাতুর উপর সোনা বা রূপোর প্রলেপ দেওয়া হচ্ছে। তারপরে দেখো ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেখানেও কিন্তু রাসায়নিক প্রভাব, কেমিক্যাল এফেক্ট আছে। ঠিক আছে, তারপর হচ্ছে জল বিশ্লেষণ। যদি আমরা জলের ভেতর দিয়ে কারেন্ট পাঠাই, কি হবে? জল ভেঙে ভেঙে যাবে। কি কি তৈরি করবে? একটা হচ্ছে অক্সিজেন, আর একটা হচ্ছে হাইড্রোজেন। ভেঙে যাবে জল, পুরো জলই থাকবে না। দেখো এখানে লেখা আছে O2 এবং H2 উৎপন্ন করবে, দুটো ভেঙে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারছি, রাসায়নিক প্রভাবগুলো কিন্তু বুঝতে পারছি, যে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক যে প্রভাব। ঠিক আছে, এগুলো এর এক্সাম্পল ছিল। এবং উপকারিতা কি? উপকারিতা হচ্ছে ধাতু রং পরিবর্তন বা চকচকে করার কাজে লাগে। এই যে দেখলে এত বড় মেশিন সাহায্যে কি করছে, পুরোনো কোনো ধাতুকে চকচকে করা হচ্ছে। তারপরে ব্যাটারি তৈরি বা চার্জ দেওয়ার জন্য দরকারি রাসায়নিক যে কেমিক্যাল ইফেক্ট। ঠিক আছে, বুঝতে পারলাম। এছাড়াও আরো কয়েকটা উদাহরণ দিয়ে বলি। মাঝের ফটোটা লক্ষ্য করো, এখানে কি হচ্ছে? তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের সব থেকে বেশি দরকার। লাইট জ্বলছে, ফ্যান চলছে। ফ্যান তো বললাম এই মোটরের সাহায্যে। লাইট জ্বলছে, এই যে লাইট, ঠিক আছে, এই লাইট জ্বলছে, কিন্তু কিসের সাহায্যে হচ্ছে? তড়িতের প্রভাবে। তড়িৎ প্রবাহ হচ্ছে বলি তবেই না লাইট জ্বলছে। একদমই তাই। এছাড়াও এগুলো আমরা জানলাম সব জড় বস্তু। এরপর আমরা দেখিনি জীব, জীবন্ত যেসব বস্তু, যেসব আছে জীবের ক্ষেত্রে কিভাবে তড়িৎ প্রবাহ ঘটে। এখানে তোমরা এক ধরনের মাছ দেখতে পাচ্ছ, এই মাছটার নাম হচ্ছে ইল মাছ। এই মাছকে কিন্তু ছুলে একদম কারেন্ট মেরে দেবে, শক মেরে দেবে। এটা কেন? তাদের নিজেদের প্রোটেকশনের জন্য, শত্রু থেকে প্রোটেকশনের জন্য, প্রোটেক্ট করার জন্য নিজেকে। তো তাহলে এর ভেতরেও কিন্তু তড়িৎ প্রবাহ রয়েছে। এইভাবে কিন্তু জীবেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছে কার সাহায্যে? তড়িৎ প্রবাহের সাহায্যে। এখানে এক ধরনের মাছ দেখতে পাচ্ছ, এটার নাম, এই মাছটার নাম হচ্ছে স্কুইড।
এ কারেন্ট মানে না, কি শর্ট শক দেয় না, কিন্তু এর ভিতরেও কিন্তু তড়িৎ প্রবাহ আছে। আবার এরকম জেলিফিশও তোমরা দেখতে পাও, এই জেলিফিশের মধ্যেও কিন্তু তড়িৎ প্রবাহ তোমরা দেখতে পাবে। তো এই তাহলে জীবের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ প্রবাহ কতটা দরকার একদম ডাইরেক্টলি বুঝতে পারলে তো। তো চলো এরপর আমরা একটা, যতটা আমরা পড়লাম এই যে তড়িৎ প্রবাহের ফল বা এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, এই যে টপিকটা আমরা পড়লাম, এই টপিকটা কতটা বুঝতে পারলাম সেটা জানার জন্য একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই। তাহলে বুঝে যাবো আমরা কতটা বুঝতে পারলাম। চলো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ 7টা কোশ্চেন আছে আজকে, 7টা। তাহলে একটা করে বক্স ওপেন করব। প্রথম বক্সে বলছে ব্যাটারি তড়িৎ শক্তি উৎপন্ন করে কিভাবে। হাউ ডাজ এ ব্যাটারি জেনারেট ইলেকট্রিসিটি। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে না শব্দের মাধ্যমে, বলো তো, দেখালাম উদাহরণে। কিসে ছিল ওটা, কেমিক্যাল ইফেক্ট ছিল তাই না, রাসায়নিক বিক্রি প্রভাবে ছিল। তাহলে এখানে হবে থ্রু কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। একদম সঠিক। 2 নম্বর ওপেন করে দেখি। তড়িৎ চুম্বক তৈরি করা হয় কোন তড়িৎ ফলে, মানে কার প্রভাবে তৈরি হয়, তাপীয় না চৌম্বকীয়। তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বকের, তাই তো, একদমই তাই। 3 নম্বর দেখি। তড়িৎ প্রবাহের ফলে বাতি জ্বলে ওঠে অর্থাৎ আলো জ্বলে ওঠে, এটি কোন ধরনের ফল, অর্থাৎ কার ফলে গঠিত হয়, চৌম্বকীয় ফলে না আলোকীয়, যে আলোকীয়। 4 নম্বর দেখি। বৈদ্যুতিক হিটার দিয়ে জল গরম করা হলে তড়িৎ প্রবাহে কোন ফল দেখা যায়, কোন ফলের ফলে এটা উৎপন্ন হচ্ছে, আলোক উৎপাদন না তাপ উৎপাদন। এটা যে হিট প্রোডাকশন, তাই তো, তাপ উৎপাদন। 5 নম্বর। তড়িৎ প্রবাহের ফলে নিচের কোনটি ঘটতে পারে, আলো সৃষ্টি হয়, হ্যাঁ হয়, শব্দ সৃষ্টি হয়, শব্দ সৃষ্টিও হয়, আর দিয়েছে সবগুলো, তাহলে সবগুলোই হবে, তাই তো, একদমই তাই। দুটোই হয়, আলো সৃষ্টি হয়, শব্দ সৃষ্টিও হয়। 6 নম্বর দেখি। ইলেকট্রোপ্লেটিং এ তড়িৎ আধানে ধাতু প্রলেপ, তড়িৎ প্রবাহে কোন ফল ব্যবহৃত হয় এখানে, রাসায়নিক না চৌম্বকীয়। ইলেকট্রোপ্লেটিং এ কি ছিল, এটা ছিল রাসায়নিক, কেমিক্যাল। লাস্ট, লাস্ট কোশ্চেন দেখি। নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহ পেলে তাপ উৎপন্ন করে, লাইট না বৈদ্যুতিক কেটলি। বৈদ্যুতিক কেটলি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম আমাদের গেম কমপ্লিট। এবারে আমরা একটু উত্তরগুলো দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছি সব উত্তরগুলো কিন্তু আমাদের ঠিক হয়েছে। তাহলে আজকে আমাদের যেটা টপিক ছিল তড়িৎ প্রবাহের ফল, সেটার ব্যাপারে আমরা জানতে পারলাম আমাদের তড়িৎ প্রবাহের ফলে আমরা কি কি উপকার হয় আমাদের, তাই তো। এবং শুধু আমাদের নয়, যেসব অন্য জীবেদেরও কিভাবে উপকার হয় সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।